আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নবম পদাতিক ডিভিশনের রহস্যময় নীরবতা, শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে কি ঘটেছিল? আমরা এই আলাপটার সোর্স যেটি আমরা গতকালকেও আলাপ করেছি, যে উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকাল থেকে একটি সিরিজ স্টোরি করছে শেখ হাসিনা সরকারের পতন, সেনাবাহিনী, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা এসবের ভূমিকা নিয়ে। আজকে এর দ্বিতীয় কিস্তি প্রকাশিত হয়েছে। গতকাল প্রথম কিস্তি প্রকাশিত হয়েছিল, সেটি নিয়ে আমরা আলাপ করেছি। আজকে দ্বিতীয় কিস্তি, এবং দ্বিতীয় কিস্তিতে সেনাবাহিনীর বিশেষ করে ঢাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিট নবম পদাতিক ডিভিশন সাভার। নবম পদাতিক ডিভিশন সাভার 5 আগস্ট বা 4 আগস্ট 2024 নীরব ভূমিকা পালন করেছিল। কেন, সেটি নর্থ ইস্ট নিউজের এই স্টোরিতে উঠে এসেছে। মজার বিষয়, এই স্টোরিটা কিন্তু ধারাবাহিকভাবে করছেন, এই সিরিজটা ধারাবাহিকভাবে করছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এনায়েত কবির। আমরা তার স্টোরির আলোকে আজকের আলাপও করতে চাই। 4 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ও রহস্যময় দিন। সেদিন কি ঘটেছিল পর্দার আড়ালে? সাভারের শক্তিশালী নবম পদাতিক ডিভিশন কেন ছিল নিথর? কেনই বা সেনা সদর থেকে কোনো নির্দেশনা পাননি তৎকালীন জিওসি মেজর জেনারেল মঈন খান? শেখ হাসিনা সরকারের পতনের 20 মাস পর আজ সেই সময়ের এমন কিছু তথ্য বেরিয়ে আসছে যা আপনাকে অবাক করে দেবে। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফোর্স কেন স্ট্যান্ড বাই মোডে ছিল যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল? কেন দেশের সবচেয়ে শক্তিশালী একটি বাহিনী সেদিন প্যারালাইজড বা অবশ হয়েছিল? আজ আমরা এনায়েত কবিরের এই স্টোরির প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব সেই লোমহর্ষক অধ্যায়ের। 4 আগস্ট 2024 মধ্যরাত থেকেই নবম পদাতিক ডিভিশন এক প্রকার অকেজো হয়ে পড়ে। সেনা সদরের রহস্যময় কারণে জিওসি মেজর জেনারেল মঈন খানকে কোনো সক্রিয় ভূমিকা নিতে দেওয়া হয়নি। যখন সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম, তখনও তাকে বলা হয়েছিল স্ট্যান্ড বাই থাকতে। মেজর জেনারেল মঈন খান একের পর এক আশঙ্কাজনক রিপোর্ট পাচ্ছিলেন, কিন্তু সেনা সদর থেকে কোনো নিরাপত্তা কৌশল বা রেসপন্স স্ট্র্যাটেজি তৈরি করা হয়নি। উল্টো তাকে একটি অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল সাভার থেকে সেনা মুভমেন্ট হলে জনগণের কাছে ভুল বার্তা যাবে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়। চিন্তা করুন, যখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার কথা, তখন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর তৎকালীন ডিজি মেজর জেনারেল নাজমুল হাসানও সেনা সদরের কোনো সিদ্ধান্ত সম্পর্কে অন্ধকারে ছিলেন। তিনি আশা করেছিলেন নবম ডিভিশন ঢাকার নিয়ন্ত্রণ নেবে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সেই হস্তক্ষেপ আর কখনোই আসেনি। 5 আগস্ট সকালে দৃশ্যপট আরো বদলে যায়। 46 ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ইমরান হামিদকে নির্দেশ দেওয়া হয় গণভবনের বদলে ঢাকা সেনানিবাসের নিরাপত্তা নিশ্চিত করতে। গণভবন তখন কার্যত অরক্ষিত। দুপুরের দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা আসে। দুপুর 12টার কথা থাকলেও সময় পেছাতে পেছাতে বিকেল 4টায় তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আমি দায়িত্ব নিচ্ছি। প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর এসএসএফ সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় পড়েন। তারা অস্ত্রাগারে অস্ত্র রেখে সংসদ ভবনে আশ্রয় নিতে বাধ্য হন। আশ্চর্যজনক বিষয় হলো, তৎকালীন সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিতেও এগিয়ে আসেনি। এবার আসা যাক কোটা আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই আন্দোলন কখন যে সশস্ত্র বিদ্রোহে রূপ নিল তা অনেকের কাছে ছিল অস্পষ্ট। একটি চাঞ্চল্যকর তথ্য হলো, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি, অথচ সেই সময় 100-র বেশি মানুষ মারা গিয়েছিল, যাদের অধিকাংশই ছিল অছাত্র বরং অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় সুসংগঠিতভাবে প্রচার করা হয়েছিল যে হলে গণহত্যা এবং নারী শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে।
এই প্রপাগান্ডা ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করা হয় এবং ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস ছাড়া করা হয়। সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো প্রায় 200 মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করার পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার মাত্র 6 জনকে শনাক্ত করতে সক্ষম হয়। নিহতদের অধিকাংশই ছিল দিনমজুর এবং তাদের মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল, যা টার্গেটেড কিলিং বা পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। কিন্তু এই ফরেনসিক রিপোর্টগুলো কখনোই প্রকাশ করা হয়নি। পুলিশ বাহিনীকে কোণঠাসা করতে একটি পরিকল্পিত প্রচারণা চালানো হয়েছিল। যাত্রাবাড়ির প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আন্দোলনকারীরা সাধারণ বিক্ষোভকারী ছিল না, তারা ছিল বাইরে থেকে আসা প্রশিক্ষিত ও সশস্ত্র দুর্বৃত্ত। তারা পুলিশের ওপর সরাসরি গুলি ও বোমা হামলা চালায়। অন্যদিকে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিয়ে নানা ভিডিও ভাইরাল হয়। কেরানীগঞ্জের বসিলা এলাকায় পানি ছিটানোর কথা আইএসপিআর স্বীকার করলেও হেলিকপ্টার থেকে লুঙ্গি পরা অজ্ঞাত ব্যক্তিদের নামার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। ইউনূস সরকার প্রায় 800 নিহতের তালিকা দিলেও তা বারবার সংশোধন করা হয়েছে এবং এমনকি তালিকায় থাকা 50 জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার কোনো তথ্য আজও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নেই। 5 আগস্ট সারা দেশে 400 থানায় যে ভয়াবহ হামলা হয়েছিল সেটিকে জনরোষ বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু তৎকালীন ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই স্বীকার করেছিলেন যে তারা সরকারকে উৎখাতে সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি নিয়েছিলেন। আজ 20 মাস পার হয়ে গেলেও সেই বিপুল পরিমাণ অস্ত্রের হদিশ মেলেনি। কারা ট্রেনিং দিয়েছিল, অস্ত্র কোথা থেকে এসেছিল, এসব ডিজিএফআই বা এনএসআই কোনো তদন্ত করেননি। এমনকি ডক্টর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তি পুলিশ হত্যা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের দায় মুক্তি বা ইন্ডেমনিটি দিয়েছে। ইতিমধ্যে এই আইন সংসদে পাশও হয়ে গেছে। বাংলাদেশের শাসনযন্ত্রের পেছনে এখনো এমন এক রহস্যময় ছায়া কাজ করছে যাকে কেউ প্রকাশ্যে স্বীকার করছে না, কিন্তু সেই ছায়ায় ক্ষমতার কলকাঠি নাড়ছে। শুধু দর্শক, ইতিহাসের এই বাঁকগুলো আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি করে। নবম পদাতিক ডিভিশনের সেই নিষ্ক্রিয়তা কি কেবল একটি ভুল সিদ্ধান্ত ছিল, নাকি এটি ছিল বড় কোনো নীল নকশার অংশ? হয়তো একদিন আমরা এগুলো জানতে পারবো।